খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ মঙ্গলবার 20 তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। মমতার গায়ে কালি লাগানোর চেষ্টা করলে হাত মুচড়ে দেওয়ার নিদান অরূপের। সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করল কলকাতা পুলিশ। ফাঁসির মঞ্চ গড়ে রাখি বন্ধনের সন্ধানে দুর্গাপুরে আরজি করের প্রতিবাদ সভা তৃণমূলের। ক্ষমতা থেকে সরলে মমতার অতি করুণ পরিণতি, দিলীপ করলেন ভবিষ্যৎবাণী। যৌন হেনস্থার ছাপ স্পষ্ট, দুর্গাপুর সংবাদের হাতে ময়না তদন্তের রিপোর্ট। খবরটি প্রথমে আছে, শুনুন সেই খবর। সঞ্জয় নয়, সে রাতে ছিল 7 জন ডাক্তার। অডিও বার্তা টুইটে সামনে এলো বিস্ফোরক তথ্য গোপন করছে আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয়। পলিগ্রাফ টেস্টের আবেদন জানিয়ে লালবাজারে সিবিআই। দক্ষিণবঙ্গের 15 জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি উত্তরবঙ্গের 8 জেলাতেও জারি করা হয়েছে সতর্কবার্তা। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে। আসছে বিস্তারিত খবরে। আরজি করের নির্যাতিতার ময়না তদন্তের রিপোর্ট দুর্গাপুর সংবাদের হাতে। রিপোর্ট বলছে আরজি করের মহিলা চিকিৎসক গণধর্ষণের শিকার হয়েছিলেন। ময়না তদন্তের রিপোর্টে যৌন হেনস্থার ছাপ স্পষ্ট। ময়না তদন্তের রিপোর্ট বলছে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। এমনকি তার যৌনাঙ্গে জোরপূর্বক কিছু যে প্রবেশ করানোর হয়েছিল তারও উল্লেখ রয়েছে ময়না তদন্ত রিপোর্টে। আরজি করের নিহত চিকিৎসকের দেহের ময়না তদন্তের রিপোর্ট বলছে তার শরীরে একাধিক ক্ষতচিহ্ন ছিল। মাথা, গাল, ঠোঁট, নাক, ডান চোয়াল, চিবুক, গলা, বাঁ হাত, বাঁ কাঁধ, বাঁ হাঁটু, গোড়ালি এবং যৌনাঙ্গে ক্ষত চিহ্ন মিলেছে। এছাড়াও চিকিৎসকের ফুসফুসের রক্ত জমাট বেঁধেছিল বলে জানা গিয়েছে। রিপোর্ট বলছে চূড়ান্ত শারীরিক নির্যাতনের শিকার হন মহিলা চিকিৎসক। তাকে ম্যানুয়ালি শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। তাকে গলা টিপে, নাক মুখ চেপে ধরে খুন করা হয়। ফরেনসিক মেডিসিনের বিশেষজ্ঞদের কথায় এমন নৃশংস কাজ করতে গেলে একাধিক ব্যক্তির প্রয়োজন। প্রশ্ন উঠছে, খুনের আগে ধর্ষণ হন না খুন করে ধর্ষণ করা হয়? এ নিয়ে ফরেনসিক মেডিসিনের বিশেষজ্ঞরা তা নির্ভর করবে পারিপার্শ্বিক পরিস্থিতির ওপর। মৃত্যুর আগে অথবা পরে তরুণীকে নির্যাতন করা হয়েছিল, গণধর্ষণও চলে। এছাড়াও একাধিক মহল অভিযোগ তুলেছে নিহত চিকিৎসকের দেহে 150 গ্রাম সিমেন্ট মিলেছে। তবে ময়না তদন্তের রিপোর্টে সিমেন্ট সংক্রান্ত কোনো উল্লেখ নেই। রিপোর্টে লেখা রয়েছে নির্যাতিতার এন্ডোসার্ভিক্যাল ক্যানেল থেকে সাদা ঘন চটচটে তরল সংগ্রহ করা হয়েছে, কিন্তু সেই তরলটা কি তার উল্লেখ নেই। পাশাপাশি একাধিক জায়গায় নির্যাতিতার শরীরের একাধিক হাড় ভাঙার কথা উঠেছিল। ময়না তদন্তের রিপোর্টে তেমন হাড় ভাঙার কোনো উল্লেখ নেই। যৌনাঙ্গে জোরপূর্বক কিছু প্রবেশ করানোর মেডিকেল প্রমাণও রয়েছে। যৌন হেনস্থার সম্ভাবনা। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটায় 4000 লাইক টার্গেট করছি। আশা করি আপনারা আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। এবং আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি নিয়মিত শুনছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। রাখি বন্ধন করে আরজি করের নৃশংস ঘটনার দোষীদের ফাঁসি চেয়ে প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করে প্রতিবাদ তৃণমূলের। সোমবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলার তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, সাংসদ কীর্তি আজাদ, প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ জেলার তৃণমূল নেতৃত্ব। কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। রাখি বন্ধন শেষ হতেই মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে সামিল হন তৃণমূল কর্মী সমর্থকরা। রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, এর আগে দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই ঘটনা ঢাকার চেষ্টা হয়েছে, কিন্তু এ রাজ্যে আরজি করের নৃশংস ঘটনার পরেই প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিহ্নিত করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবারের মধ্যে ফাঁসি দেওয়ার দাবি তুলেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু এখন বিরোধীরা কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে ষড়যন্ত্র করে এই ঘটনাকে নিয়ে নাটক শুরু করেছে। আমরা তার তীব্র প্রতিবাদ করছি। দ্রুত কেন্দ্রীয় এজেন্সিকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলছি। তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, 14ই আগস্ট রাতে কারা ঘোলা জলে মাছ ধরতে নেমেছিল সেটা সবাই দেখেছে। রাম বাম নকশালরা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও করেছে। সেই রাতে
দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে যে বিজেপি বিধায়ক প্রতিবাদে সামিল হয়েছিলেন তার ভাইপো ধর্ষণের মামলায় অভিযুক্ত, সে পালিয়ে বেড়াচ্ছে। তারাই আবার বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। তারা জানেন না মমতা ব্যানার্জি প্রতিবাদের আর এক নাম। মুখ্যমন্ত্রী খবর পাওয়া মাত্রই বলেছিলেন পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে, পুলিশও গ্রেপ্তার করেছিল, কিন্তু এখন সিবিআই তদন্ত করছে। 120 ঘন্টা পেরিয়েছে, তাও কাউকে খুঁজে পায়নি। আমরাও চাই অপরাধীদের ফাঁসি, তাই আজ প্রতীকী ফাঁসির মঞ্চ করে আমরা প্রতিবাদ করছি। সাংসদ কীর্তি আজাদ বলেন, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, ওড়িশা, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে, কিন্তু সেখানে কোনো প্রতিবাদ নেই। অপরাধীদের ছেড়েও দিচ্ছে বিজেপি সরকার, কিন্তু এ রাজ্যে অপরাধ ঘটলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রিয়াত করে না, সেটা বুঝিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী নিজে অপরাধীদের ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছেন। আরজিকর কাণ্ডে এবার লালবাজারে সিবিআই তদন্ত শুরুর পরে প্রথমবার লালবাজারে সিবিআই সূত্র মারফত খবর, পুলিশের তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলবে সিবিআই। সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের জন্য আদালতে আবেদন সিবিআই এর। তথ্য গোপন করছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার, সন্দেহ সিবিআই এর। ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের জন্য শিয়ালদা কোর্টে আবেদন। গত বৃহস্পতিবারের পর সোমবার আরজিকর মেডিকেল কলেজের নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে যায় সিবিআই এর টিম। 9 আগস্ট ভোরবেলা আরজিকর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের রক্তাক্ত মৃতদেহ। তার আগে 8ই আগস্ট রাতে এই কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ারের গতিবিধি কি ছিল? সিবিআই সূত্রে খবর, 8ই আগস্ট রাত থেকে 9ই আগস্ট ভোরবেলা পর্যন্ত আরজিকর হাসপাতালে মোট 3 বার এসেছিল অভিযুক্ত সঞ্জয় রায়। সিবিআই সূত্রে খবর, প্রথম ঢুকেছিল সন্ধ্যে 6টায়, তবে সেই সময় সে একা নয়, তার সঙ্গে ছিল সৌরভ নামে আরেক সিভিক ভলেন্টিয়ার। সিবিআই সূত্রে খবর, দ্বিতীয়বার সঞ্জয় হাসপাতালে ঢোকে রাত 11টায়, যায় চেস্ট মেডিসিন বিভাগে। তখন সে একাই ছিল। সিবিআই সূত্রে খবর, সিসিটিভির সূত্র ধরে জানা যাচ্ছে তৃতীয়বার তাকে চেস্ট মেডিসিন বিভাগেই ঢুকতে দেখা যায় ভোর 4:03। তারপরে নারকীয় ঘটনার কথা সকলের জানা। এখানেই প্রশ্ন উঠছে, তবে কি রেকি করতে গেছিল সঞ্জয়? পুলিশ সূত্রে খবর, আরজিকর আউটপোস্টে কর্মরত সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা 27, কিন্তু সঞ্জয় এই হাসপাতালে কর্মরত ছিল না। কিন্তু তা সত্ত্বেও কিভাবে আরজিকর মেডিকেল কলেজে সঞ্জয়ের অবাধ বিচরণ? সূত্রের খবর, হাসপাতালের নার্সিং স্টাফ, নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন সঞ্জয়ের পূর্ব পরিচিত ছিল। শুধু তাই নয়, বিভিন্ন সময় বিভিন্নভাবে চিকিৎসক, জুনিয়র ডাক্তারদের কাজ করে দিত সঞ্জয়। তাই কর্মরত না হওয়া সত্ত্বেও যখন খুশি হাসপাতালের যে কোনো জায়গায় সে যেতে পারত। এদিকে সিবিআই সূত্রের দাবি, জেরায় তথ্য গোপন করছে সঞ্জয়। বেশিরভাগ প্রশ্নের উত্তরেই মুখ বন্ধ রাখছে সঞ্জয়, তার জবাব আমি জানি না। ঠিক এরকম এক পরিস্থিতিতে তথ্য গোপন করছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার, সন্দেহ সিবিআই এর। তাই এবার ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের জন্য শিয়ালদা কোর্টে আবেদন জানানো হয়েছে। প্রতিবাদে উত্তাল গোটা দেশ। আরজিকরের ঘটনায় পথে সব পক্ষ। রাজনৈতিক দলগুলি তো বটেই, সঙ্গে রয়েছে আপামর সাধারণ মানুষ। এবার এই ইস্যুতেই মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন, তাদের সামাজিকভাবে বয়কটের ডাক দেন, পরিবারকেও বয়কট করতে নিদান দেন প্রাক্তন বিজেপি সাংসদ। পাশাপাশি দুষেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও, সঙ্গে করেছেন ভবিষ্যৎবাণী। দিলীপ বলেন, ক্ষমতা থেকে সরে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে যেতে হবে। বাংলাদেশের নেতাদের ঝুলিয়ে দিয়েছে, টিএমসির অনেক নেতাকে পাবলিক ঝুলিয়ে দেবে। আমাদের দেশের লোকেরা শান্তিপ্রিয়, তাই মিছিল করে উই ওয়ান্ট জাস্টিস বলছি। এরপরে দিলীপ তোপ দাগেন তৃণমূলের একাংশ নেতাদের বিরুদ্ধে। বলেন, তৃণমূলের যারা ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, এদের সমাজ বিরোধী ঘোষণা করুন, এদের সমাজ বিরোধী তকমা দিন, এদের পরিবারকে বয়কট করুন, কারণ এদের পরিবার অভিযুক্তের পক্ষে রয়েছে। এই প্রতিবাদী আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। আজ হোক কাল হোক এদের বিরুদ্ধে সরব হতে হবে। আপনারা সজাগ থাকুন। আপনারা সজাগ থাকলে তাহলে কোনো সরকার অন্যায় করার আগে ভাববে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর পর এবার বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর গায়ে কালি লাগানোর চেষ্টা করলে হাত মুচড়ে দেওয়ার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন তিনি। একই সঙ্গে আন্দোলনকারী চিকিৎসকদের জনরোষের মুখে পড়ার সম্ভাবনার কথা বলে সতর্ক করে দিয়েছেন তিনি। বিরোধীদের মদদ দেওয়ার অভিযোগ তুলে হুঁশিয়ারি দিতে দেখা গেল পুলিশের একাংশকেও। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে গত 10 দিন ধরে লাগাতার কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। ঘটনায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছে বিরোধী সিপিএম, বিজেপি। সাধারণ মানুষের আন্দোলনে উত্তাল সারা দেশ। দলীয় নির্দেশে রবিবার সন্ধে বাঁকুড়ার হিন্দু হাই স্কুল ময়দান থেকে
মাচানতলা পর্যন্ত মূলত মহিলাদের নিয়ে মিছিল করে তৃণমূলের বাঁকুড়া জেলা নেতৃত্ব। মিছিল শেষে মাচানতলায় আকাশমুক্ত মঞ্চ থেকে এই ইস্যুতে বিরোধীদের আন্দোলনকে তুলোধনা করার পাশাপাশি মেডিকেল কলেজে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সতর্ক করেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। পরোক্ষভাবে বিরোধীদের মদত দেওয়ার অভিযোগ তুলে পুলিশের একাংশকেও এক হাত নিতে দেখা যায় সাংসদকে। সভা মঞ্চ থেকে সাংসদ বলেন, মণিপুরে যখন মহিলাদের উপর অত্যাচার হয় তখন সিপিএম কোথায় ছিল? আজ মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে নাইট শোর সিনেমা দেখার মতো করে মহিলাদের রাস্তায় নামানো হচ্ছে। এভাবে মুখ্যমন্ত্রীর গায়ে কালি লাগানোর চেষ্টা করলে তৃণমূল কর্মীরা আপনাদের হাত মুচড়ে দেবে। এরপর সাংসদ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সতর্ক করে সাংসদ বলেন, কর্মবিরতির নামে অনেক জুনিয়র চিকিৎসক বেড়াতে যাচ্ছেন, অনেকে বাড়ি যাচ্ছেন। আপনারা ডাক্তারি করতে এসেছেন, রাজনীতি করতে নয়। তাই আপনারা পরিষেবা স্বাভাবিক রাখুন। হাসপাতালে রোগী মারা যেতে শুরু করলে গ্রামগঞ্জ থেকে দলে দলে লোক হাসপাতালে ছুটে আসবে, জনরোষ তৈরি হবে, তখন আমরা সামলাতে পারবো না। সভামঞ্চ থেকে পুলিশের একাংশকেও হুঁশিয়ারি দেন সাংসদ। তার বক্তব্য, পুলিশের একাংশ সাপের মুখে চুমু খাচ্ছেন, আবার ব্যাঙের মুখেও চুমু খাচ্ছেন। মিটিং মিছিল করতে গিয়ে বিরোধীদের মদত দিচ্ছেন। আমাদের কর্মীরা সব নজর রাখছে, মনে রাখবেন আপনাদের রাজ্য সরকারের অধীনে কাজ করতে হবে। সাংসদ অরূপ চক্রবর্তীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে সিপিএম। সিপিএম নেতৃত্বের দাবি, তৃণমূল সাংসদের কাছে এর বেশি কিছু আশা করা যায় না। সাধারণ মানুষের আন্দোলনের মুখে পড়ে এখন শুধু বিরোধীদের নয়, আন্দোলনকারী চিকিৎসক, পুলিশ সহ সকলকেই শত্রু মনে করছে তৃণমূল। আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে কিছু চিকিৎসকের বক্তব্য জানাতে সিবিআই দফতরে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। সিজিও কমপ্লেক্সে একটি গোলাপি ফাইল নিয়ে আসতে দেখা গিয়েছে তাকে। সেই ফাইলে কিছু চিকিৎসকদের বক্তব্য রয়েছে এই ঘটনা নিয়ে। সাংবাদিকদের এমনই জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা। হঠাৎ করে কুণাল ঘোষের কাছে কি এমন কথা জানালেন জুনিয়র ডাক্তাররা, জানিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্ত শুরুর পরে কলকাতা পুলিশকে সেই তথ্য না দিয়ে কেন সরাসরি সিবিআই দপ্তরে সেই তথ্য জমা দিতে চলে গেলেন তিনি? এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখে সাংবাদিকদের কুণাল ঘোষ জানিয়েছেন, তদন্ত যেহেতু এখন সিবিআই এর হাতে এসেছে, সেই কারণে জুনিয়র ডাক্তারদের কিছু বক্তব্য তিনি তদন্তকারীদের হাতে তুলে দিতে এসেছেন। কুণাল ঘোষ জানিয়েছেন, পুলিশকে তিনি দিতে চেয়েছিলেন, কিন্তু তদন্ত যেহেতু সিবিআই করছে তাই সেটা পুলিশ জানিয়ে দেয়, যেন সরাসরি গিয়ে সিবিআই এর হাতে সেই তথ্য দিয়ে আসেন তিনি। কারণ পুলিশের পক্ষে এখন সিবিআই দফতরে গিয়ে সেই সব তথ্য দেওয়া সম্ভব নয় বলেই তিনি নিজে এসেছেন সেই সব তথ্য দিতে। কুণাল ঘোষের হঠাৎ করে সিবিআই এর দফতরে জুনিয়র ডাক্তারদের কোন বক্তব্য নিয়ে জানাতে এলে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েকদিন ধরে দলীয় সাংসদ সুখেন্দু শেখর রায় যখন আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে সরব হয়েছিলেন, তখন পাল্টা সুখেন্দু শেখরকে নিশানা করেছিলেন কুণাল ঘোষ। আসছি আবহাওয়ার খবরে। দক্ষিণবঙ্গের 15 জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি উত্তরবঙ্গের 8 জেলাতেও জারি করা হয়েছে সতর্কবার্তা। আইএমডি সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি 2, 24 পরগনা 2, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া 2, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার 2, দিনাজপুর, মালদায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অপরদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামীকাল মঙ্গলবার আকাশ মেঘলা থাকবে কলকাতায়। এদিন সকাল থেকে অস্বস্তি বাড়িয়েছে আপেক্ষিক আর্দ্রতা। সকাল 8:30 নাগাদ কলকাতার আপেক্ষিক আর্দ্রতা ছিল 95, বিকেল 5:30টায় তা গিয়ে দাঁড়ায় 89%। পাশাপাশি আগামীকাল কলকাতায় তাপমাত্রার খুব একটা বদল হবে না, মূলত 27 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যেই চলাফেরা করবে তাপমাত্রা। পাশাপাশি হাওয়া অফিস স্পষ্টভাবে জানিয়েছে, বাইরে বের হওয়ার আগে অবশ্যই যেন ওয়েদার রিপোর্ট দেখে নেয় সাধারণ মানুষ। জল জমার আশঙ্কা কোথাও জানানো হয়েছে। যেখানে চাষের নিচু জমি রয়েছে সেই সকল স্থানে যেন আগাম নিকাশি ব্যবস্থার আয়োজন করা হয় এবং পাশাপাশি বজ্রপাত হলে নিরাপদ আশ্রয় থাকার বার্তাও দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। ইতিমধ্যেই এক টানা বৃষ্টিতে ভয়াবহ অবস্থা দেখছে উত্তরবঙ্গ। এদিকে কয়েক মাস আগেও তাপপ্রবাহের চরম অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছিল। গ্রীষ্মের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত হয়েছিল রাজ্য তথা দেশের মানুষের। কবে বর্ষা ঢুকবে এ নিয়ে রীতিমতো সকলেই দিন গুনছিল মানুষ। আর ঠিক সেই সময়ই আসা সত্যি করে দেরি হলেও বাংলায় বর্ষা প্রবেশ করে, কিন্তু সেই বর্ষাও শান্তি বয়ে আনল না। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সিবিআই এর তলবে
সোমবার চতুর্থবারের মতো সিজিও কমপ্লেক্সে হাজির হন। এবার তার বিরুদ্ধে মামলা দায়ের করল কলকাতা পুলিশ। প্রকাশ্যে নির্যাতিতার নাম নেয়ার অপরাধে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেই জানা যাচ্ছে। অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সন্দীপ ঘোষের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যে সমস্ত তথ্য বা বয়ান রেকর্ড করা হয়েছিল, সেই বয়ানের সঙ্গে সন্দীপ ঘোষের যে বয়ান নেওয়া হয়েছিল তার তথ্যে অমিল রয়েছে। নতুন করে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য বা বয়ান রেকর্ড করেছে সিবিআই। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।